আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশের শিল্পায়নে ভূমিকা রাখছে বগুড়ার নওগাঁ মহাসড়কের 4 শতাধিক কারখানা। পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার তাগিদ ব্যবসায়ীদের। নিষেধাজ্ঞা শেষে নদী ও সাগরে আবারও ইলিশ ধরার ব্যস্ত বরিশাল ও চাঁদপুরের মৎস্যজীবীরা। পর্যাপ্ত মাছ না পাওয়ার হতাশ। এবং চুয়াডাঙ্গায় বিদেশি জাতের মাল্টা চাষে সফল কৃষি উদ্যোক্তা মাসুদ। আগ্রহ বাড়ছে এলাকাবাসীর। আমদানি নির্ভরতা কমবে আশা সংশ্লিষ্টদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তৃত সংবাদ। নারায়ণগঞ্জের ফতুল্লা বেসিক শিল্প নগরীর একটি কারখানায় বিস্ফোরণে 6 শ্রমিক দগ্ধ হয়েছেন। সকালে MS ড্রাইং অ্যান্ড প্রিন্ট প্যাকেজিং নামের ওই কারখানায় গ্যাসের পাইপলাইন ও রুমের পুনর্নির্মাণ কাজের সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত 6 শ্রমিককে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গ্যাসের রুম মিটার রুম থাকে, সেই রুমটা বড় করার জন্য যে ছাদটা আছে একতলা ভবন, ছাদটা কেটে ওনারা হয়তো রুমটা বড় করবে, এটা গ্রাইন্ডিং মেশিন চালিয়ে রড কাটতেছিল। মূলত রুমটা গ্যাসের রুম যেহেতু, এবং ফেয়ার অ্যাপারেল এবং MS ডাইংয়ের দুইটা পাশাপাশি গ্যাসের রুম, যখন গ্রাইন্ডিং মেশিন যখন চালাইছে তখন হয়তো স্পার্ক হয়েছে, হয়তো আশেপাশে কোথাও, যেহেতু গ্যাসের রুম লিকেজ থাকতে পারে, তখন বিস্ফোরণ হয়। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ইসলামকে যারা ধ্বংস করতে চেয়েছে তারাই পৃথিবীকে ধ্বংস করতে গেছে। তার প্রমাণ পতিত স্বৈরাচার শেখ হাসিনা। আজ নাটোরে ইমাম মুয়াজ্জেম ওয়ালামা মাসিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জেম মাদ্রাসার শিক্ষক আলেম ওলামাদের উপস্থিতিতে সম্মেলনস্থল হয়ে ওঠে মিলন মেলায়। শহরের আলাইপুর উপশহর মাঠে ওয়ালামা মাশায়েখ সমন্বয় কমিটি আয়োজিত সম্মেলনে নাটোর জেলা বিএনপির নেতারাও উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ইসলামের অগ্রযাত্রাকে আর কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। ইসলামকে যারা ধ্বংস করতে চেয়েছে তারাই পৃথিবী থেকে ধ্বংস হয়ে গেছে, তার প্রমাণ শেখ হাসিনা। হাজার হাজার মাওলানা মৌলবীদেরকে জঙ্গি বানিয়ে জেলখানায় আটকিয়ে রেখে তাদের উপর কি নির্যাতন করেছে আমরা সবাই জানি। তারেক রহমান সাহেব আমাদের জন্য যে কাজগুলো আছে উনি 31 দফার মধ্যে উনি বিস্তারিত উল্লেখ করেছেন। বিএনপি দেশের মানুষের আস্থার প্রতীক দাবি করে সেই আস্থা ধরে রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ঘোলশোর কেউটখালী ও হাসারা বাজারে তারেক রহমানের 31 দফা কর্মসূচির লিফলেট বিতরণ শেষে তিনি একথা বলেন। সপু বলেন, একটি গোষ্ঠী এখনো নির্বাচনী প্রক্রিয়াকে বিতর্কিত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, তাই নেতাকর্মীদের সবসময় সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। এই সময় মুন্সিগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ বিরোধী রাজনীতিতে এবং ভারতীয় আধিপত্যের প্রশ্নে বিএনপি ও জামায়াত এককভাবে নেতৃত্ব দিতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, জুলাই সনদের বাস্তবায়ন ও বিচারিক প্রক্রিয়ার ধারাবাহিকতা নিশ্চিতে তরুণ প্রজন্ম ও এনসিপির অংশগ্রহণ অপরিহার্য। দুপুরে কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা এনসিপির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সাংবাদিক আদেশের জারি ও গণভোটে জনগণ সনদের পক্ষে রায় দিলেই এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে বলে জানান সার্জিস আলম। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ আদালতে আইনজীবী থেকে শুরু করে বিচারক পর্যায়ে এমন অনেকে আছে যারা সুযোগ পেলে এই গুরুত্বপূর্ণ হত্যা মামলার আসামিদেরকে তারা জামিন দিয়ে দেয়। টাকার বিনিময় হচ্ছে, পলিটিক্যাল নেগোসিয়েশনের বিনিময় হচ্ছে। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় থেকে শুরু করে সংশ্লিষ্ট যারা আছেন তারা যদি এই বিষয়ে কঠোর না হন
তাহলে আগামীর বাংলাদেশের স্থিতিশীলতা আপনারা নিশ্চিত করতে পারবেন না, নির্বাচনে একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে পড়ে যাবে। উত্তরবঙ্গের শিল্পায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বগুড়া নওগাঁ মহাসড়কের শিল্পাঞ্চল। প্রায় ৪৪ কিলোমিটার দীর্ঘ এই সড়কে দুপাশে গড়ে উঠেছে ছোট বড় ৪ শতাধিক শিল্প কারখানা। ২ দশক আগেও যেখানে ছিল হাতে গোনা কয়েকটি কারখানা, এখন সেখানে টাইলস ও গ্লাস ফ্যাক্টরি, কাগজ মিল, অ্যাগ্রো ফার্ম সহ অসংখ্য উৎপাদনমুখী প্রতিষ্ঠান। বগুড়া থেকে আজিজুল হাকিম রোমনের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। বেসরকারি উদ্যোগে দেশের শীর্ষস্থানীয় বিনিয়োগকারীরা শিল্প কমপ্লেক্স নির্মাণ করেছেন বগুড়া ইকোনমিক জোনে। সংশ্লিষ্টরা বলছেন, যোগাযোগ ব্যবস্থার আরও উন্নতি, দক্ষ জনশক্তি, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংযোগ নিশ্চিত হলে এই অঞ্চলে শিল্পায়নের পরিধি আরও বাড়বে। আরো যেটুকু জায়গা আছে ওটা মিলে আপনাদের পুরো একটা ওই রাস্তাটাই আমরা ইন্ডাস্ট্রিয়াল রোড হিসেবে বিবেচনা হবে। আর সব বিমানবন্দরটা যদি চালু হয় তাহলে আমাদের ধরনের ওই এলাকাটা আরো ডেভেলপ করবে, এবং রেল লাইন, এই দুটো আমাদের বগুড়াবাসীর প্রাণের দাবি। বগুড়া ও আশপাশের জেলাগুলোর প্রায় লক্ষাধিক শ্রমিক কাজ করছেন এই শিল্পাঞ্চলে। মানে আমাদের এই বগুড়া চারমাথা থেকে দুপচাচিয়া পর্যন্ত অনেকগুলো প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে এখানে। যদি বিদ্যুৎ ঠিক মতো থাকে আমরা কন্টিনিউ প্রোডাকশন করতে পারবো। সরকার যদি আমাদেরকে একটু সুযোগ সুবিধা দেয় তাহলে আশা করা যায় যে আমরা ব্যবসায়িকরা সব দিক দিয়ে আমরা এগিয়ে যেতে পারবো। বিপুল শিল্প স্থাপনার ফলে পরিবেশের ভারসাম্য যেন নষ্ট না হয়, তাই পরিবেশগত ছাড়পত্র নিশ্চিতে নিয়মিত তদারকি ও মনিটরিং করছে পরিবেশ অধিদপ্তর। আমরা যাবতীয় সরকারি বিধিমালা মেনে আমরা ছাড়পত্র প্রদান করছি এবং নিয়মিত মনিটরিং কার্যক্রম আমাদের চালু আছে। চ্যালেঞ্জ আছে সম্ভাবনাও, আর তাই পরিকল্পিত উন্নয়ন অব্যাহত থাকলে বগুড়া নওগাঁ শিল্পাঞ্চল একদিন হয়ে উঠবে দেশের অন্যতম অর্থনৈতিক কেন্দ্র, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরে নবম কর্নেল কমান্ড্যান্ট হিসাবে অভিষিক্ত হলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এই সময় তিনি বলেন, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সদস্যরা দেশ বিদেশে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও অবকাঠামো নির্মাণে দক্ষতার পরিচয় দিয়েছে। এই কোরের অবদান জাতিসংঘ স্বীকৃত। আগামীতে এদের সক্ষমতা বাড়াতে আরও উদ্যোগ নেওয়ার কথা জানান সেনাপ্রধান। একই সাথে কোরের সদস্যদের তাদের মান মর্যাদা ধরে রাখার আহ্বান জানান তিনি। সকালে নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের নবম কর্নেল কমান্ড্যান্ট হিসাবে অভিষিক্ত হয়ে সেনাপ্রধান এসব কথা বলেন। এর আগে জেনারেল ওয়াকারুজ্জামান সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছালে সেনানিবাসের কমান্ড্যান্ট তাকে অভিবাদন জানান। এই সময় আনুষ্ঠানিকভাবে তাকে কর্নেল কমান্ড্যান্ট ব্যাচ পরানো হয়। পরে তিনি প্যারেড পরিদর্শন ও কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। খুলনার দাকোপে সুন্দরবনের কালাবগি এলাকায় অভিযান চালিয়ে দুদর্শক ডাকাত নজরুল শেখ ওরফে রাঙাকে আটক করেছে কোস্টগার্ড। এই সময় তার কাছ থেকে দুটি ১ নলা বন্দুক ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। কালাবগি এলাকায় রাঙা বাহিনীর প্রধানের অবস্থানের খবর পেয়ে ভোরে কোস্টগার্ড মংলা বেইসের একটি দল অভিযান চালায়। এই সময় তাদের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে ডাকাত সর্দার রাঙাকে দুটি বন্দুক ও ৬ রাউন্ড গুলিসহ আটক করেন কোস্টগার্ড সদস্যরা। বাইশ দিনের নিষেধাজ্ঞা শেষে নদী ও সাগরে আবারও ইলিশ ধরায় ব্যস্ত বরিশাল চাঁদপুরের মৎস্যজীবীরা। গতরাত ১২টা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ইলিশ শিকার। দীর্ঘ বিরতির পর নদীতে ফিরলেও পর্যাপ্ত মাছ না পাওয়ায় হতাশ তারা। নিষেধাজ্ঞার সময় সরকারি সহায়তা যথেষ্ট ছিল না বলেও অভিযোগ করেন অনেকেই। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন আশিকুর রহমান। ইলিশের প্রজনন নিরাপদ রাখতে বরিশাল ও চাঁদপুরের পদ্মা মেঘনা সহ দেশের বিভিন্ন নদ নদীতে গত ৪ অক্টোবর থেকে শুরু হয়েছিল ২২ দিনের ইলিশ আহরণ নিষেধাজ্ঞা। শনিবার মধ্যরাত থেকে ইলিশ ধরতে নদীতে নামেন জেলেরা। দীর্ঘ বিরতির পর আনন্দ নিয়ে নদীতে জাল ফেললেও আশানুরূপ ইলিশ না পাওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন তারা। মাছ টাছ নাই, নদীর দিয়ে অনেক হতাশ হয়ে তারপরে গাড়ির দিকে ফিরছি। ৫ জনে লামছি ফজরোক্ত লামে আধার যুক্তি আর মাছ ধরছি। যেই পরিমাণে ইলিশ আছে এই পরিমাণ ইলিশ দিয়ে জেলেদের সংসার সচ্ছলতা একদমই সম্ভব নাই। এদিকে
22 দিন বন্ধ থাকার পর দক্ষিণাঞ্চলের বড় ইলিশের পাইকারি বাজার বরিশালের পোর্ট রোড ও চাঁদপুর বড় স্টেশন ঘাটে শুরু হয়েছে ইলিশ বেচাকেনা। তবে দাম তুলনামূলক বেশি, ক্রেতাদেরও চাপ ছিল কম। এক সপ্তাহ পরে যদি মাছ কন্টিনিউ থাকে তাহলে বোঝা যাবে যে শীতে অফ সিজনে কিছু মাছ থাকতে পারে। চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞার সময় প্রশাসন, নৌ পুলিশ, কোস্টগার্ড সহ বিভিন্ন সংস্থা যৌথভাবে কাজ করেছে। সবকিছু মিলে আমাদের নদীটা একদম আনডিস্টার্ব ছিল এবং যারাই একটু নামার চেষ্টা করেছে তারাই আবার আইনের আওতায় এসেছিল, যার ফলশ্রুতিতে আমরা নদীটাকে আনডিস্টার্ব রাখতে পারায় একটা চমৎকার পরিবেশ সৃষ্টি হয়েছে ডিম ছাড়া। এবং সেটা আমি আশা করি যে ফলশ্রুতিতে যে ডিমটা ছাড়বে তা থেকে জাটকা উৎপন্ন হয়ে সেটা আবার মায়া ইলিশে পরিণত হবে এবং ইলিশ উৎপাদনে একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। যোগান বাড়ার সাথে সাথে মাছের দামও সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে আসবে, এমনটাই প্রত্যাশা সবার। আশিকুর রহমান, এটিএন বাংলা। চুয়াডাঙ্গার জীবননগরে মরক্কো জাতের মাল্টার চাষ করে সাড়া ফেলেছেন কৃষি উদ্যোক্তা মাসুদ রানা। রসালো ও সুস্বাদু এই ফল স্থানীয় কৃষিতে বিপ্লব ঘটাবে বলে মনে করছেন কৃষি সংশ্লিষ্টরা। একই সাথে সম্ভাবনাময় এই ফল চাষ সম্প্রসারণে সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছে কৃষি বিভাগ। চুয়াডাঙ্গা প্রতিনিধি রফিক রহমানের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন জাহিদুল আলম। চুয়াডাঙ্গার জীবননগরে সফলভাবে মরক্কো জাতের মাল্টা চাষ করেছেন কৃষি উদ্যোক্তা মাসুদ রানা। 2023 সালে ভারত থেকে 5টি চারা এনে কলমের মাধ্যমে 2.5 বিঘা জমিতে 300টিরও বেশি গাছ তৈরি করেন তিনি। এবছর প্রথমবারের মতো থোকায় থোকায় ধরেছে ফল, যা এরই মধ্যে হলুদ রং হতে শুরু করেছে। বাড়ি এক জাতের সবুজ মাল্টার বিপরীতে মরক্কো জাতটি আকারে বড়, রঙে হলুদ ও ডিসেম্বর মাসে সংগ্রহযোগ্য। রসালো ও সুস্বাদু এই জাতের মালটা কেজি প্রতি বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকা দরে। ফলে এই মৌসুমে প্রায় 10 লাখ টাকার মালটা বিক্রির সম্ভাবনা দেখছেন মাসুদ রানা। বাজার মূল্য অনেক বেশি, প্রায় গত বছর 200 টাকার উপরে কেজি গিয়েছে, এটা পুরোপুরি হলুদ হয়ে যাবে। নতুন জাতের মালটা বাগান দেখতে দূর দূরান্ত থেকে আসছেন অনেকেই, নিচ্ছেন বাগান তৈরির পরামর্শ। জাতটা অনেক ভালো মনে হচ্ছে এবং ফলনও ভালো, গাছও অনেক ভালো ধরেছে। আমি নিজে বাগান করব, এই জন্য যাতে মরক্কো জাতের মালটা চারা নেব। আমি ছোট গাছ হিসাবে অনেক বেশি ফল ধরছে, এক একটা গাছে 40-50টা করে মালটা আছে। তার থেকে চারা বেঁধে আমাদের এই হলুদ মালটা তৈরি করা। নতুন চাষিদের সব ধরনের সহায়তার কথা জানালেন এই কৃষি কর্মকর্তা। বাজারে যে হলুদ কালার যে মালটা, বিদেশি মালটা, তার দাম 250 টাকা কেজি হয়, কিন্তু আমার দেশে এই মালটা কিন্তু মাত্র 40-45 টাকা কেজি। কিন্তু যদি এটাকে হলুদ কালার নিয়ে আসতে পারে তাহলে নিশ্চয়ই তার দাম বেশি হবে, কিছু লাভবান হবে। চুয়াডাঙ্গার নতুন এই জাত দেশের বাজারে মালটার আমদানি নির্ভরতা কমাবে, এমনটাই প্রত্যাশা ফল চাষিদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কুড়িগ্রামে শুরু হয়েছে শীতের আমেজ, বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি, কমতে শুরু করেছে দাম। ফুলকপি, বরবটি, বেগুন, সিম, করলা, ঝিঙ্গা, লাউ, মিষ্টি কুমড়া সহ বিভিন্ন সবজিতে ভরে গেছে বেশিরভাগ বাজার। দাম কমেছে কাঁচা মরিচেরও। আজ ফুলকপি প্রতি কেজি 45 টাকা, সিম 50, ঢেঁড়স 35, পটল 30, বরবটি 40, করলা 50, কাঁচামরিচ 140, বেগুন 25 ও লাউ প্রতি পিস 30 টাকায় বিক্রি হচ্ছে। দাম নাগালের মধ্যে থাকায় খুশি ক্রেতারা। নাটোরে সিংড়ার পুন্ডরি গ্রামে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক হামদ, নাদ, সোরা ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 4টি বিভাগে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও প্রীতিভোজের আয়োজন করে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন চেঞ্জ ফাউন্ডেশন। সংগঠনের সভাপতি জুয়েল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে এর প্রতিষ্ঠাতা আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমরুল অসিম পাভেল ও এটিএন বাংলার নাটোর প্রতিনিধি জুলফিকার হায়দার জোসেফ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এই সময় উপস্থিত ছিলেন। পরে বিজয় প্রতিযোগিতার মাঝে এটিএন বাংলার দেয়া কোরআন শরীফ ও অন্যান্য পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।